নাভিকুণ্ডলের একপাশে ছোট্ট ব্যান্ডেজ। অরুণের হাত সেথায় ছুঁয়ে যায়। পাতা ঘুমের ঘোরে কেঁপে কেঁপে ওঠে। কামিজ নামিয়ে পাতার গালে হাত রেখে ডাকে। পাতার ঘুম হালকা হয়, পিট করে চোখ খুলে। অরুণ আবার ডাকে, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি সোনালিকা। আপনাদের ভালোবাসায় এখনো পর্যন্ত আপনাদের মাঝে টিকে আছি। 7 বছর ধরে ইউটিউবে, ফেসবুকে আপনাদেরকে গল্প শুনিয়ে যাচ্ছি। আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন যে আমি সাহস পেয়েছি আজকে একটা অনলাইন বিজনেস করার। হ্যাঁ, আমি একটা ড্রেসের অনলাইন বিজনেস করছি। আপনারা চাইলেই এখন আমার সাথে সরাসরি কানেক্টেড হয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমার হাত দিয়ে একটা সুন্দর ড্রেস কিন্তু পারচেস করতে পারেন। এই যে দেখেন, আমি যে ড্রেসটা পরে আছি এটাও আপনারা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে একটা ড্রেস নিয়ে নিন। এই পাতাবাহার। পাতার ঘুম ছুটে যায়। এত আদুরে গলায় সুন্দর সম্বোধনে ডাকায় পাতা ফ্যাল করে যায়। অধর কোণে হাসি ফুটবে ভাব। পাতার মস্তিষ্ক সচল হয়, হুড়মুড়িয়ে উঠে বসে। অরুণ উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, ছেলেটার জ্বর এসেছে, ব্যথা গঙ্গাচ্ছে, বিড়বিড় করে মাকে ডাকছে। ওর পাশে শুয়ে একটু বুকে নাও পাতাবাহার। পাতা চোখে মুখে চিন্তার উদ্বেগ স্পষ্ট দেখা যায়। সে তড়িঘড়ি করে নেমে ভোরের কাছে যায়। কপালে গলায় হাত রেখে দেখে সত্যি জ্বর এসেছে। অরুণ ভেজা কাপড়ের টুকরো পুনরায় ভিজিয়ে পাতার কাছে দেয়। পাতা ভোরের কপালে দিলে ভোর চোখ খুলে। পাতাকে দেখে ঠোঁট নাড়িয়ে দুর্বল গলায় বলে, আম্মু, কুকুরগুলো আবার আসছে। আমার ভয় করছে, হাতে পায়ে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। পাতা ভোরের পাশে গা এলিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে বাবা, আর কোনো কুকুর নেই। তুমি বাজে স্বপ্ন দেখেছো। ভোর কপালের কাপড় ফেলে পাতার বুকে মুখ লুকিয়ে বলে, আম্মু, আমার শীত করছে, তুমি শক্ত করে জড়িয়ে ধরো, তাহলে ব্যথাও পালিয়ে যাবে। এই তো নিয়েছি। বাবা কিছু খাবে? বিস্কুট, কেক? হুম, শুধু তুমি থাকো। পাতা ভোরকে জড়িয়ে ধরে বুকের মধ্যেখানে আগলে নেয়। অরুণের দিকে তাকিয়ে বলে, টেবিলে রিপোর্ট আছে, সেখানে ডক্টর নাজনীনের নম্বর আছে, কল করুন, আমি কথা বলবো তার সাথে। অরুণ সরকার ঝটপট ফোন লাগিয়ে পাতার কাছে দিয়ে চুপচাপ ব্যথিত নয়নে দাঁড়িয়ে থাকে। ব্যথা পেলে মানুষ সবার আগে মাকে স্মরণ করে। মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে মা ডাক। মাঝে ব্যথা উপশমের সবচেয়ে কার্যকরী ঔষধ। মানুষ অসুস্থ হয়ে পড়লে সবার আগে মায়ের সান্নিধ্য খুঁজে বেড়ায়, কেননা মায়ের হাতের ছোঁয়ায় রহমত, আদর, ভালোবাসা মিশে আছে। সেই ছোঁয়া মানুষকে সুস্থ হতে সাহায্য করে। মায়ের সান্নিধ্য পেলে কষ্ট লাঘব হয়। অরুণের চোখ ভিজে ওঠে। তার লাস্ট কবে শরীর খারাপ করেছিল মনে নেই। সে খুব একটা অসুখ বিসুখে পড়ে না, হয়তোবা যত্ন নেবার কেউ নেই, তাই উপরালা অসুখ বিসুখে পড়তেই দেয় না। সে যখন মেসে প্রথম উঠল, সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়। 10 দিনের জ্বরে ভুগিয়েছিল। তখন সে জ্বরের ঘোরে মা করেছিল, কিন্তু তার বন্ধুরা বলেছিল তাকে। এরপরও বেশ কয়েকবার অসুখে ভুগেছিল। তখনও মায়ের কথা খুব মনে পড়ত। মায়ের পুরনো স্মৃতি মনে করে ভুলে থাকার চেষ্টা করত, কিন্তু হায়, স্মৃতিগুলোই যে আবছায়া, চোখের পাতায় ভাসে না। পাতা ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় এটা স্বাভাবিক। ছোট্ট নাজুক শরীর, এত ডোজের টিকা, সাথে শরীরের ক্ষত, জ্বর আসাটা স্বাভাবিক। যে ওষুধগুলো খাওয়াতে বলেছিল তাতে জ্বরের সিরাপ ছিল। টেনশনের কিছু নেই, ঠিক হয়ে যাবে, একটু পর জ্বর নেমে যাবে। পাতা আশ্বস্ত হলেও বুকের ভেতর খসখস করে। সে ফোন রেখে দেয়। ভোরের মাথায় হাত বুলিয়ে অরুণের উদ্দেশ্যে বলে, ছেলেটা নাক টানছে, জলপট্টি দিতে হবে না, আরো ঠান্ডা লাগবে, একটু সরিষার তেল হলে ভালো হয়, মাথায় ঘষে দিলে ভালো লাগবে। অরুণ ফোনটা নিয়ে বেরিয়ে যায়। এখন সরিষার তেল কোথায় পাবে? অরুণ চলে গেলে পাতা ভোরকে তুলে বসায়। মুখটা ধুইয়ে দিয়ে আপেল দেয়। ভোর এক কামড় দিয়ে মুখ কুঁচকে নেয়। পাতা জোর করে না। টেবিলে রাখা বক্সটা খুলে কয়েক লোকমা পোলাও খাওয়ায়। জ্বরের মুখে ঝাল মোরগ পোলাও ভালো লাগায় ভোর খায়। এরই মাঝে অরুণ আসে, হাতে ছোট্ট তেল পানি ও জুসের বোতল। পাতা হাত ধুয়ে ভোরের মাথায় তেল ঘষে দেয়। ছেলেটা কয়েক লোকমা খেয়েছে, বাকিটুকু খেয়ে নিন, নষ্ট করে কি লাভ। গম্ভীর মুখে বলে পাতা। তার গোমরা মুখ দেখে অরুণও মুখটা গম্ভীর বানিয়ে বলে, খিদে নেই আমার। পাতা আর কিছু বলে না। ভোরের মাথায় তেল মালিশ করে বুকে ও হাতে পায়ের তালুতে ঘষে দেয়। ছেলেটার শীত লাগছে বলল, আর হাত পাও ঠান্ডা হয়েছিল, এখন একটু আরাম পাবে। সত্যি ভোর আরাম বোধ করে। মুচকি হেসে বলে, আম্মু, এখন একটু ভালো লাগছে আমার। পাতা হেসে তার গালে মুখে আদর করে বুকে জড়িয়ে বলে,
এখন চুপটি করে ঘুমাও বাবা, সকালে উঠে দেখবে সব ব্যথা ভ্যানিশ হয়ে গেছে। ভোর বলে চুপটি করে পড়ে থাকে। হঠাৎ বাবার কথা খেয়াল হয়, উকি দিয়ে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, আম ফাইন। তুমি খেয়ে নাও, নইলে তোমারও অসুখ করবে, তখন আমার একটুও ভালো লাগবে না। পাতার অধর কোণে হাসি ছড়িয়ে পড়ে নিমেষেই। ছেলেটার সব দিকেই খেয়াল। অরুণ এগিয়ে এসে ঝুঁকে ছেলের কপালে চুমু দেয়। পাতা কাঠ হয়ে বসে পড়ে। লোকটা তার উপর ঝুঁকে আছে। ভোর যে তারই বুক থেকে উকি দিয়েছে। অরুণ সরে এসে খাবার খেয়ে নেয়। ওয়াশরুম হয়ে এসে ভাবে কোথায় শোবে। এখানে ছোট্ট বেডে 3 জন আটবে না, আর অন্য বেডে তার ঘুম হবে না। সে এই বেডেই অল্প একটু জায়গায় নিজেকে মানিয়ে নেবে ভেবে উঠতে নিলে পাতা শক্ত গলায় বলে, ছোট্ট একটা বেড দুজনেরই ঠিকঠাক জায়গা হয় না, অন্যত্র যান। আমি ম্যানেজ করে। আমি পারবো না মানিয়ে নিতে। এরকম কঠোর মতো শক্ত জোবানের পৃষ্ঠে অরুণ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মেয়েটা এভাবে বলতে পারল, তার পাতাবাহার তো এতটাও কঠোর নয়। তাহলে আজকের ব্যবহারেই কি তার এত পরিবর্তন? অরুণ কঠোর পাতা চায়, তবে সেটা অন্য সবার ক্ষেত্রে। তার ক্ষেত্রে তার নরম চঞ্চলতায় ঘেরা পাগলাটে মেয়েটাই মানানসই। অরুণ দীর্ঘশ্বাস ফেলে লাইট নিভিয়ে বেডে গা এলিয়ে দেয়। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সিলিং বরাবর। নিঃশ্বাস তার ভারী হয়ে আসে। তার জীবনের পাতায় সুখের আগমন ঘটে, কিন্তু সময়ের সাথে সেটা হারিয়ে যায়। এবার আর সে হারাতে দেবে না। অরুণ প্রায় আধা ঘন্টার মতো ওভাবেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে বালিশ ভিজে যায়। একসময় অরুণ উঠে বসে। আবছা আলোয় ওপাশের বেডে আসে। পাতা কাত হয়ে ভোরকে বুকে জড়িয়ে শুয়ে আছে। পেছনে অল্প জায়গা আছে, সেটুকু অরুণের মতো বলিষ্ঠ দেহের মানবের জন্য যৎ সামান্য। তবুও সেটুকু জায়গায় নিজের শরীর এলিয়ে দেয়। পাতার পিঠের সাথে বুক ঘেঁষে শুয়ে পড়ে। এক হাত ছেলের পিঠে রেখে দুজনকেই বাহুবন্ধনে বেঁধে নেয়। পেছনে কিঞ্চিত পরিমাণ জায়গাও নেই। ওপাশ ফিরলেই আর রক্ষে নেই, ধপাস করে পড়ে যাবে। পাতার উন্মুক্ত ঘাড়ে নাক ঠেকিয়ে শ্বাস টেনে নেয় অরুণ। এখন একটু ভালো লাগছে তার। দম বন্ধকর পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি মিলেছে। পাতা বুজে রাখা চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে ভোরকে নিয়ে ওদিকটায় আরেকটু সেটে যায়। অরুণ চমকে ওঠে, মেয়েটা ঘুমোয়নি। অরুণ সৃষ্টি হওয়া অল্প দূরত্বটুকু খুঁজে নেয়। আবার বলিষ্ঠ বুকের সাথে লেপটে যায় পাতার পিঠ। অরুণ পাতার মসৃণ উন্মুক্ত ঘাড়ে নাক মুখ ঘষে কানের পিঠে গভীরভাবে চুমু দিয়ে বলে, সকালবেলা সূর্য মামার আগমনের বেশ সময় পেরিয়ে গেছে। ঘড়িতে সময় 10টার এদিক ওদিক হবে। সরকার মহলের পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে। হবে না কেন, সরকার বাড়িতে বর্ষার আগমন ঘটেছে। কালও এসেছিল বিকেল বেলায়, ভোরের জন্মদিন উপলক্ষে। ভোরের আহত হওয়ার ঘটনা শুনে বেশ উদ্বিগ্ন হয়েছিল। হাসপাতালে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছিল, কিন্তু কেউ ঠিকানা দেয়নি। বর্ষা বেশ রাগারাগি করেছে। অরুণের সাথে তার ডিভোর্স হলেও বরুণ তার ছেলে, এই সত্যটা কেউ মুছে দিতে পারবে না। ভোরের উপর তারও অধিকার আছে। আসমা বেগম গম্ভীর মুখে দু একটা জবাব দিয়েছিল, তবে বর্ষা দমে যায়নি। আসমা বেগম আর তর্কে জড়ায়নি, তবে তার বোন আসমানি বেগম কোমর বেঁধে নেমেছিল। বর্ষাকে তীক্ষ্ণ কথার বাণে চৈত্রে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু বর্ষা পরদিন সকালেই হাজির হবে এটা তাদের ভাবনাতীত ছিল। এখন এসে ড্রয়িং রুমের সোফায় বসেছে, আর ওঠার নাম নেই। গতকাল ছেলেকে সঙ্গে আনলেও আজ সে একাই এসেছে। কারো কোনো কথার জবাব সে এখনো দেয়নি। চুপচাপ বসে আছে। সে আজ পণ করেছে ছেলেকে দেখবে, কথা বলবে, প্রাণ ভরে আদরও করবে। সরকার বাড়ি মেহমানে ভরপুর ছিল কাল। দুপুরের ঘটনার পর অনেকেই চলে গেছে। বার্থডে পার্টি ক্যান্সেল হয়ে গেছে। এখন বাড়িতে মেহমান বলতে আসমানি বেগম ও তার 2 নাতি নাতনি, রুবির মা আর সাবরিনা সাবিনা চৌধুরী। সাবিনা বর্ষার সামনের সোফায় বসে চা খাচ্ছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বাড়ির প্রায় সকলেই ড্রয়িং রুমেই উপস্থিত আছে, শুধু আনিকা ও আরিয়ান বাদে। বর্ষার ওতে ভাবান্তর নেই। গেট পেরিয়ে একটা গাড়ি বাড়ির আঙিনায় প্রবেশ করে। মেন ফটকের সামনে গাড়ি দাঁড় করালে গম্ভীর অরুণ সরকার নেমে আসে। পাজাগুলে ঘুমন্ত ছেলে। পরপর পাতা নেমে আসে, তার হাতে ব্যাগপত্র। আবারই এগিয়ে এসে পাতার হাত থেকে ব্যাগপত্র নিয়ে নেয়।
সাথে বাড়ির থমথমে অবস্থার প্রতিবেদন পেশ করে। অরুণের গম্ভীর মুখটা চিন্তার ছাপ দেখা মেলে। হঠাৎ বর্ষা আর পাতার স্বাভাবিক মুখটা নিমেষেই অন্ধকারাচ্ছন্ন নেমে আসে। বুকের ভেতর কেমন অদ্ভুত অনুভূতির আগমন ঘটে। সেতে হালকা ভয়, ঈর্ষা, বিরক্ত, আশঙ্কা আরও কিছু উপাদানের সংমিশ্রণে তার মনটা বিক্ষিপ্ত হয়ে ওঠে। অরুণের পাশে দাঁড়িয়ে তার কোমরের কাজটার শার্টের কোনা চেপে টান দেয়। অরুণ আবারের কথায় মনোযোগী ছিল, এহেন টান পড়ায় ঘাড় ফিরিয়ে যায়। পাতা মুখে কিছু বলে না, নাকের পাটা ফুলিয়ে ভোরের পা ধরে টান দেয় আস্তে। অরুণ কিছু বুঝতে পারল না, ভ্রু উঁচিয়ে শুধায়। পাতা বিরক্তির সাথে তাকিয়ে ভোরকে নিজের কাছে টেনে নেয়। ভোর পা দুটো দিয়ে পাতার কোমর পেঁচিয়ে ঘুমের ঘোরেই পাতার গলা জড়িয়ে ধরল। পাতা ভোরকে নিয়ে হনহন করে ভেতরে হাঁটা দেয়। পাতার আগমনে ড্রয়িং রুমের সকলেই তার দিকে তাকায়। বর্ষ ব্যতিক্রম নয়। পাতার কোলে ভোরকে দেখতে পেয়ে সে হন্তদন্ত পায়ে এগিয়ে আসে। পাতা থামে না, বর্ষাকে পাশ কাটিয়ে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। পেছন থেকে বর্ষা ভোরকে ডাকে। ভোর ঘুমে আচ্ছন্ন থাকায় সাড়া দিতে পারে না। বর্ষা পাতাকে ডাকবে, কিন্তু পাতার নামটা তার স্মরণে নেই। তবুও সে ডাকে, এক্সকিউজ মি, দাঁড়াও, আই মে। পাতা মোটেই দাঁড়ায় না, কারো কোনো কথাকে তোয়াক্কা না করে চলে যায় নিজ রুমের উদ্দেশ্যে। রাগে অপমানে বর্ষার মুখটা লালিমায় ছেয়ে যায়। এরই মধ্যে অরুণের আগমন ঘটে। সাবিনা চৌধুরী অরুণের কাছে এসে জিজ্ঞেস করে, কি অবস্থা ছেলেটার? ডাক্তার কি বললো? অরুণ বর্ষার দিকে এক পলক তাকায়। আশেপাশে সকলের নজর তার উপর। সকলেই তার উত্তর শোনার অপেক্ষায়। অরুণ গম্ভীর গলায় বলে, আলহামদুলিল্লাহ ভালো, ক্ষত শুকাতে শুরু করেছে, 2-1 দিনের ভিতরে শুকিয়েও যাবে, আর টিকেও চলছে। আসমা বেগম বলেন, বড় বউয়ের কি অবস্থা? দুজনেই ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। অরুণের কথা শেষ হতেই বর্ষা এগিয়ে এসে অরুণের সম্মুখীন হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই বলে, আমি বরুণের সাথে দেখা করব। তোমার ওই পিচ্চি বউটা হন হন করে নিয়ে গেল আমার ছেলেকে। আমি ডাকলাম, তোয়াক্কাই করলো না। অরুণ তার থেকেও স্বাভাবিক গলায় বলে, She is also his mother. You should take permission from her too. No? She'll let her son meet you or not. That's her thing. বর্ষার মুখশ্রী থমথমে। আই অ্যাম হিজ মাদার। বরুণের সাথে দেখা করতে, কথা বলতে আমার ওই মেয়েটার পারমিশন লাগবে? বরুণ যদি একবার শোনে তার মা এসেছে, সে ছুটে আসবে। অরুণ ঘাড়ে হাত রেখে মাথা এপাশ ওপাশ করে অলস ভঙ্গিতে বলে, তোমার সিলি কথাবার্তা শোনার মুড একটু নেই। ছেলে ঘুমাচ্ছে, তার ঘুম অতীব জরুরি। বর্ষা কিছু বলবে, অরুণ তাকে থামিয়ে দিয়ে আপন গতিতে চলে যায়। এমনিতেই পাতাবাহার তার সাথে কথা বলছে না, তার উপর এই আপদের আগমন। রানী সাহেবের রাগের মাত্রা নিশ্চয়ই আরো বেড়েছে। অরুণ রুমে প্রবেশ করে দেখে দুজন বিছানায় শুয়ে আছে। সেও বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু সুবিধা করতে পারে না। উঠে ওয়াশরুমে যেতে যেতে বলল, গোসল করবো আমি, কাপড় বের করে রেখো। আদেশমূলক বাক্য। পাতা ভেঙচি কাটল। এই নাকুচু ম্যানার্সলেস লোক জীবনেও শুধরানোর নয়, এখনো হুকুম করছে। তার হুকুম পালন করতে যেন পাতা মুখিয়ে আছে। হঠাৎ নক করে কেউ। পাতা ভাবে বাড়ির কেউ হবে, তাই আসতে বলে, কিন্তু বর্ষাকে দেখে তার মোটটাই নষ্ট হয়ে যায়। বর্ষা এসে বিছানায় বসে। পাতা চিল্লিয়ে বলতে ইচ্ছে করে, এটা আমার বিছানা, আমার রুম। এখানে বসা তো দূর, এই রুমে আপনার প্রবেশ করারও কোনো অধিকার নেই, এক্ষুনি বের হয়ে যান। কিন্তু বলতে পারে না। সে অতটাও অভদ্র নয়। সে উঠে বসে, ভোরের গা ভালো করে কমফোর্টে ঢেকে দিয়ে এসির পাওয়ার কমিয়ে দেয়। বর্ষা নাক মুখ কুঁচকে বলে, তখন কতবার ডাকলাম, শুনলে না কেন? বর্ষার বিরক্তির মাত্রা বেড়ে যায়। বরুণকে ডাকো, কথা বলবো আমি। ঘুমোচ্ছে। ছোট করে জবাব দেয় পাতা। তার কথা বলতে ইচ্ছে করছে না মোটেও। ইচ্ছে করছে মহিলার বড় বড় চুলের গোছা ধরে বের করে দিতে। বর্ষা এবার মেজাজ হারিয়ে বসে। আশ্চর্য, ডাকতে বললাম ডাকো। তোমার হাজবেন্ডের সাথে লুতুপুতু করতে আসিনি যে এমন মুখ বানিয়ে রাখবে। আমি আমার ছেলের কাছে এসেছি। পাতা গোল গোল করে যায়। সবাই শুধু তার উপরে চিল্লাচিল্লি করবে। দুনিয়ায় মানুষের অভাব। পাতা থমথমে মুখে জবাব দেয়, আওয়াজ নামিয়ে ভদ্র ভাষায় কথা বলুন। আর হ্যাঁ, আমার হাজবেন্ডের ব্যাপারে একটা কথাও বলবেন না। আমি পাতা সহ্য করব না। হাজবেন্ড আমার, ছেলেও আমার। ইউ মাস্ট বি গেট লস্ট ফ্রম মাই রুম। বর্ষা শক্ত চোয়ালে পাতার দিকে তাকিয়ে বলে, অরুণ কোথায়? পাতার নাকের পাটা ফুলে ওঠে।
এই মহিলা আবার তার জামাইয়ের নাম নিচ্ছে। মহিলার ওই টকটকে লিপস্টিক দেওয়ার ঠোঁট পাতা হামান দিস্তায় পিষবে। সে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। লোকটার গোসল শেষের পথে বোধ হয়। কাপড় চোপড় তো নেয়নি, অর্ধনগ্ন অবস্থাতেই না বেরিয়ে আসে। সে বর্ষার কথায় তোয়াক্কা না করে আলমারি থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। সাথে সাথে দরজা অল্প খুলে যায়। একটা লোমশ হাত বেরিয়ে আসে। পাতা কাপড় চোপড় দিয়ে বর্ষার সামনে দাঁড়ায়। শান্ত গলায় বলে, ছেলেটার শরীর ভালো নয়, এখন ঘুমোচ্ছে, ডিস্টার্ব করা ঠিক হবে না, আপনি আসতে পারেন। বর্ষা ওঠে না। কমফর্ট সরিয়ে দিয়ে ভোরকে ডাকে। ভোর চোখ খুলে নিমিত্তে বর্ষাকে দেখে গোল গোল করে যায়। কয়েকবার পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করে সে স্বপ্ন দেখছে নাকি সত্যি। যখন বুঝতে পারে এটা স্বপ্ন না বাস্তব, তার চোখে মুখে যেন ঝিলিক দিয়ে ওঠে। বর্ষার গলা জড়িয়ে পা ডাকে। পাতা নিষ্পলক চেয়ে থাকে, স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকটা খালি হয়ে যায়। এতক্ষণ বর্ষা নামক মহিলার প্রতি ঈর্ষান্বিত হলেও এবার কেটে যায়। পাতার মনে হয় সে এতদিন মোহমায়ার জালে আটকা পড়েছিল। সদ্য ছিটকে বেরিয়ে এলো। যে দুঃখকে সে নিজে ডেকে এনেছে, সেই দুঃখ নিয়ে পাতা কি করে আফসোস করবে। ভোরের গর্ভধারিণী সে নয়, তার সাথে তার রক্তের টান নেই। তার সঙ্গে কেবল মনের টান, আত্মার টান আছে বোধ করি। বাচ্চাটা যখন তাকে আম্মু ডাকে, পাতা নিজেকে মামা অনুভব করে। কাল রাতেও যখন বাচ্চাটা তার বুকে মাথা রেখে মা মা করছিল, পাতার এক মুহূর্তের জন্য মনে হয়নি সে তার সৎ মা বা বাচ্চাটা তার নয়। কিন্তু এখন এই মহিলাকে মা ডাকলো, তার ছেলেটা, মনে হলো সে কোনো তৃতীয় ব্যক্তি। পাতার চোখ ভরে ওঠে। ভোর তার মায়ের গলা জড়িয়ে গল্প করছে। কাল কিভাবে কুকুর আক্রমণ করেছিল। বর্ষা মনোযোগ দিয়ে শুনছে। কখনো কখনো চুমু দিচ্ছে ভোরের গালে। ভোরও প্রতিউত্তরে আদর করতে ভোলে না। তাদের পাশে দাঁড়িয়ে পাতা যে টইটুম্বুর চোখে চেয়ে আছে নিষ্পৃহভাবে, সেটা কি ভোরের চোখে পড়ে না? পড়বে কিভাবে? রক্তের টান যে নেই। পাতা অগোচরে চোখের পানি মুছে নেয়। তার ইচ্ছে করছে ভোরকে ওই কোল থেকে ছিনিয়ে বুকের মাঝখানে লুকিয়ে রাখতে। এর মাঝেই অরুণ সরকার বেরিয়ে আসে ওয়াশরুম থেকে, গলায় তোয়ালে ঝোলানো। পাতা সেদিকে তাকায়। নিমিষেই সব রাগ অভিমানের সুর সুরঞ্জিত হয়ে লোকটার উপর বর্তায়। সব দোষ এই নাকুচো ম্যানার্সলেস অসভ্য বেহায়া লোকটার। অরুণ এগিয়ে এসে গম্ভীর মুখে পাতাকে উদ্দেশ্য করে বলে, এটা বেডরুম আমাদের, কোনো বৈঠকখানা নয় যে যাকে তাকে ঢোকার অনুমতি দেবে। ভোর ভীত চোখে বাবার দিকে তাকালো। বর্ষার গলা জড়িয়ে মিনমিন করে বলল, আম্মু চল বাইরে যাই। বর্ষা তাকে কোলে নিয়ে উঠে চলে যায়। অরুণের কথা তার বিন্দুমাত্র গায়ে লাগেনি। কোনো পুরুষই তার প্রাক্তন স্ত্রীকে নিশ্চয়ই মধুর গীত শোনাবে না। পাতা তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওরা বেরিয়ে গেলে অরুণের দিকে তাকালো। অরুণের নজরও পাতাতেই নিবদ্ধ। সে পাতার নাকটা টিপে দিল। পাতা প্রতিক্রিয়াহীন। অরুণ গলা থেকে তোয়ালে নামিয়ে পাতার গলায় ঝুলিয়ে কাছে টেনে আনে। এমন ভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে বর্ষাকে আমি ডেকে এনেছি। আরে বাবা, আমি কেন ওকে আনতে যাব? পাতা আস্তে করে ছাড়িয়ে নেয় নিজেকে। আলমারি খুলে শাড়ি, প্রয়োজনীয় কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অরুণ গলা উঁচিয়ে বলে, একা পারবে? আমি আসবো হেল্পের জন্য। ধরম করে দরজা বন্ধ হওয়ার শব্দে অরুণের কপালে ভাঁজ পড়ে। এটা কেমন বেয়াদবি পাতাবাহার? কথার কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আসে না। অরুণ ফ্লোরে পা ঝুরিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বুজে শ্বাস টানে। তখনই মানুষ পটে ভেসে ওঠে এক আদরের চেহারা। অরুণ চোখ খুলে উঠে দাঁড়ালো। ব্যালকনিতে গিয়ে একটা খাঁচা আনে। খাঁচা খুলে বের করে বিড়াল ছানাটিকে। প্রতিবারের মতো মিউ মিউ করে লাফিয়ে ওঠে না। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাতাবাহার ছোট ছোট চোখে তাকিয়ে দুর্বল গলায় মিউ বলে গুঙিয়ে ওঠে। অরুণ খেয়াল করে বিড়ালটার ঘাড়ের দিকটায় জখমে ঔষধ জাতীয় কিছু লাগানো। কাল কি তাহলে এই ছোট্ট বাচ্চাটাও আহত হয়েছে? ইস, তার ছোট্ট পরিবারের সকলেই আহত। সে বিড়ালটিকে কোলে তুলে নিয়ে আদর করে গা বুলিয়ে বলে, জলদি ঠিক হয়ে যাও পাতাবাহার, আই মিস ইউ। বিড়াল শাবক অরুণের হাতে গাল ঘষে। অরুণ হেসে বিড়ালটিকে খাঁচায় পুরে দেয়। একেও টিকা দিতে হবে। অরুণ পূর্বের মতো বিছানায় গা এলিয়ে দেয়। মিনিট 20 পরে পাতার আগমন ঘটে। অরুণ আর চোখে যায়। চাওয়া মাত্রই সে উঠে বসে তড়িৎ বেগে। মেয়েটা শাড়ি পরেনি, শুধু কোনো মতে গায়ে জড়িয়েছে। অনাবৃত মেয়েলি কায়া উকিঝুঁকি দিচ্ছে অরুণকে। পাতা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়িটা পরতে শুরু করে প্রাথমিকভাবে। ওয়াশরুম ভিজে থাকার দরুন এখানে আসা। লোকটা রুমেই আছে বুঝতে পারলে আসতো না। সে ভেবেছে ভোরের কাছে গেছে হয়তো।
পাতা দক্ষ হাতে কুচি দিয়ে গুজে নেয়। বুকের আঁচল ফেলে সম্মুখে আয়নায় কারো প্রতিবিম্ব দেখতে পায়। অসভ্য লোক কেমন করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে নিচ্ছে। পাতা আঁচল ঠিকঠাক করে তোয়ালে খুলে মাথার চুল মুছতে থাকে। অরুণ সরকার আর বসে থাকতে পারে না, উঠে এসে পাতার পেছন ঘেঁষে দাঁড়ায়। হাত থেকে তোয়ালে নিয়ে যত্ন করে মুছে দেয় চুল। ব্যান্ডেজ খুলে ফেলেছো? ইটস ওকে, আমি করে দেব। বলে ভেজা তোয়ালে সোফায় ছড়ে ফেলে। সেটা দেখে পাতার কপালে ভাঁজ পড়ে। তোয়ালে তুলতে যাবে তার আগেই কারো বাহু বন্ধনে বেঁধে রাখা হয় তাকে। পাতা চমকপ্রদ হয়ে ওঠে। অরুণ শূন্যে তুলে নেয় তাকে, নিবিড়ভাবে জড়িয়ে ধরে ভেজা চুলে নাক ডুবিয়ে শ্বাস টানে। কিছু বলে না, কিছু করে না, তবে তার নীরবতা, গভীর আলিঙ্গন যেন অনেক কথাই বলে ফিসফিসিয়ে। পাতার অবুঝ মন অনেক কিছুই বুঝে নেয়। সে ছটফট করে না, আবার আঁকড়েও ধরে না। অরুণ আরেকটু চেপে ধরে নিজের সাথে, চুলের ভাঁজে চুমু দেয়। বর্ষার হাত ধরে ভোর হাসি খুশি মুখে হাঁটতে হাঁটতে রুমে প্রবেশ করে। বর্ষা ইতস্তত বোধ করে বেশ। ভোর সেসবের তোয়াক্কা না করে হুড়মুড়িয়ে মাকে টেনে আনে। কারো উপস্থিতি বুঝতে পেরে পাতা উসখুস শুরু করে। অরুণ ছেড়ে দিয়ে দরজায় তাকায়। ভোর ও বর্ষাকে দেখে খানিকটা ঝাঁঝালো গলায় বর্ষার উদ্দেশ্যে বলে, বিনা পারমিশনে অন্যের রুমে প্রবেশ করতে নেই, জানো না? কমন সেন্সের অভাব। গেট আউট। রুমে প্রবেশ করেই দুজনকে অমন পরিস্থিতিতে দেখে বর্ষা বেশ অস্বস্তিতে পড়ে। সে কিছু বলবে তার আগে ভোর নাকের পাটা ফুলিয়ে বলে, মাকে বকছো কেন? আমি এনেছি মাকে, মাকে একটু বকবে না? পাতা এপাশ ফিরে শান্ত চোখে ভোরের দিকে যায়। ভোরের নজরে পাতা পড়ে না। অরুণ গম্ভীর গলায় বলে, আচ্ছা বকলাম না, এদিকে এসো। অসুস্থ শরীর নিয়ে এভাবে দৌড়ঝাঁপ দেয় কেউ? ভোর এগিয়ে যায় বর্ষার হাত ধরেই। ও আব্বু, আমি একটু মার সাথে নানু বাড়ি যাই, প্লিজ আব্বু, প্লিজ। অরুণ কপালে গাঢ় ভাঁজ ফেলে বর্ষার দিকে যায়। বর্ষা ভোরের মাথায় হাত বুলিয়ে খানিক অনুনয়ের সুরে বলে, না করো প্লিজ। কাল ভোরে আমাদের ফ্লাইট। আগামী 4-5 বছরেও আসা হবে না। একমাত্র কয়েক ঘন্টার জন্য নিয়ে যাব। বাবা মাও দেখতে চেয়েছে। প্লিজ অরুণ, আমি ওর যথেষ্ট খেয়াল রাখবো। পাতার মনটা দুরু দুরু করে। সে চায় না ভোর ওনার সাথে যাক। সে অরুণের দিকে চায়, লোকটা যেন মানা করে। অরুণের কপালের ভাঁজ শিথিল হয়। তো এইসব ইমোশনাল কথা বলে ছেলেকে রাজি করিয়েছ? ছেলে বলতে পারে, আমি না। ভোর কোথাও যাচ্ছে না। না মানে না। পাতার মুখ উজ্জ্বল হয় খানিক, তবে ভোর দৌড়ে এসে অরুণের হাত ঝাঁকিয়ে অনুরোধ করে বলে, আব্বু প্লিজ, আমার না ওই নানু বাড়ির কথা একটু মনে নেই। আমি যাব আর এক্ষুনি আসবো, একটু যেতে দাও না প্লিজ। অরুণ কঠোর গলায় বলে, কানে শুনতে পাও না? না বলেছি। অসুস্থ শরীরে মান্না খেতে চাইলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ো, যাও। ভোরের চোখ ভরে ওঠে নিমিষেই। নাকের পাঠা ফুলিয়ে ফুপিয়ে ওঠে। বাবার হাত ছেড়ে পাতার হাত ধরে বলে, ও আম্মু, আব্বুকে বলো না রাজি হতে, আমি এইটুকু যাব প্লিজ। আমার না খুব করে যেতে ইচ্ছে করছে, একটু বলো না আব্বুকে। প্রতিবারের মতো এবার আর ভোরের ক্রন্দনরত মুখটা দেখে ইচ্ছে হয় না তার জেদের জন্য আপিল করতে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, অসুস্থ না তুমি? অন্য কোনো দিন যাও। ভোরের চোখ এবার বাঁধন ছাড়া হয়। পাতার হাত ছেড়ে বর্ষার কাছে যায়। পাতার বুকটা কেঁপে উঠল নিমিষেই। সে ঢোক গিলে। বর্ষা এবার অরুণকে বলে, অরুণ, আমি বরুণকে নিয়ে হারিয়ে যাব না। সহি সালামত তোমার কাছে ফিরিয়ে দেব। একটু সময় আমার ছেলেটার। ভোর আমার ছেলে, শুধু আমার। ও কোথাও যাবে না। তুমি যেতে পারো এখন। হুঙ্কার দিয়ে বলে অরুণ। বর্ষা দমে যায় না, সেও চিল্লিয়ে বলে, তুমি বোধহয় ভুলে যাও, ভোরের জন্মদাত্রী মা আমি। ওর উপর আমারও অধিকার আছে। ছেলেটা আমার সাথে যেতে চাই, আমি নিয়ে যাবই। জন্ম দিলেই মা হয়? হবে হয়তো, তবে মমতাময়ী না। এটা তো ভোরের দুর্ভাগ্য যে তুমি তার জন্মদাত্রী। দুধের বাচ্চাকে রেখে যাওয়ার সময় মাতৃত্ব কোথায় গিয়েছিল? এখন হঠাৎ এত দরদ ভালোবাসা উতলে উতলে পড়ছে। আচ্ছা থাক পুরনো কথা, দেখি তোমার কত বড় স্পর্ধা, নিয়ে গিয়ে দেখাও। এবার শান্তসুর অরুণের। ভোর সেই কখন বর্ষার কোমর জড়িয়ে মুখ লুকিয়ে নিয়েছে। সে মায়ের সাথে যেতে চায়। মা অনেক দূরে যাবে বিমানে চড়ে, অনেক বছর আসবে না। তাই সে একটু মায়ের সাথে সময় কাটাতে চায়। বর্ষা ভোরকে কোলে তুলে নেয়। দেখি কিভাবে আটকাও। ভোর, একেবারে ছোট বাচ্চা তুমি নাও। আম্মু চাই এনে দিইনি? তোমার আম্মু কম ভালোবাসে তোমায়?
তারপরও এর কাছে কেন যেতে হবে তোমার? অরুণ, সৎ আর আপন বলে একটা কথা আছে। আশা করি এ বিষয়ে তোমার থেকে ভালো কেউ জানে না। তাচ্ছিল্যভাবে বলে বর্ষা। অরুণ পাতা দুজনেই যেন নিষ্প্রভ দ্বীপের আলোর মতো নিভে গেল। অরুণ এগিয়ে যায়, বর্ষার সম্মুখীন হয়ে ভোরকে বলে। ভোর, তুমি যেতে চাও? ভোর কোনোই ভাঁজ করে চোখ ঢলে বলে, আব্বু একটু গেলে কি হবে? কিছু না, আসো, আমি রেডি করিয়ে দিচ্ছি। বর্ষা, ভোর, পাতা তিনজনেই অবাক হয় ঢের। ভোর উজ্জ্বল লেচনে জিজ্ঞেস করে, সত্যি আব্বু? অরুণ মাথা নাড়ল। ভোর খুশি হয়ে হাত বাড়িয়ে দিল। অরুণ কোলে তুলে নেয়, ছেলেকে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে, পাতাভার, ঘর থেকে জঞ্জাল বের করো ফাস্ট। পাতার অধর কোণে হাসির রেখা দেখা যায়। এই নাকুচু ম্যানার্সলেস কপট লোকটার চাল বসতে বাকি নেই। বর্ষা আহাম্মক হয়ে দাঁড়িয়ে পাতা গলা খাকারি দিয়ে বলে, ঝাড়ু আনবো ওই জঞ্জাল পরিষ্কার করতে। বর্ষা কটমট করে পাতাকে চোখ রাঙিয়ে হন হন করে বের হয়ে যায়। তার বোঝা উচিত ছিল অরুণ সরকার কখনোই বরুণকে নিয়ে যেতে দেবে না। বর্ষা বেরিয়ে যেতেই পাতা দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। তার জীবন নাটক সিনেমার থেকেও কোনো অংশে কম নয়। তবে ছোট্ট ভোরের উপর তার বেশ অভিমান হয়। সে যখন কোনো বাচ্চাকে কখনো আদর করে নবাব গাল ফুলিয়ে বসে থাকবে, আর এখন মাকে পেয়ে আম্মুকে ভুলে গেল। বিছানায় গাল ফুলিয়ে বসে আছে আনিকা। পাশে রূপ আনিকার পুতুল হাতে বসে আছে। শুধু বসেই ক্ষান্ত হয়নি, পুতুলের নাক মুখে পুরো কামড়ে দিচ্ছে আর খিলখিলিয়ে হাসে। তার হাসিতে আনিকা বিরক্ত হয়ে ধুম করে কিল বসিয়ে দেয়। ব্যাস, রূপের রেডিও বেজে উঠল। আরিয়ান ছেলের কান্না শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোলে তুলে নিয়ে বলে, কি হয়েছে আমার বাবা তার? ওহলে লে, কাঁদে না। আনিমা, কি হয়েছে? কাঁদছে কেন? রূপ আও আও করে অভিযোগ জানায়। আরিয়ান কিছু বোঝে না, তবে হেসে ছেলের গালে মুখে চুমু দিয়ে বলে, বকে দেব। বাবা হাসো তো। রূপ হাসে না, ঠোঁট উল্টিয়ে আনিকার দিকে তাকায়। আরিয়ানও তাকায়। মেয়েকে চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে দেখে বলে, আনিমা, কি হয়েছে? এভাবে গাল ফুলিয়ে রেখেছো কেন? ভোর এসেছে, দেখা করনি? ভোর যাবো বলে তো কাল থেকে পুরো বাড়ি মাথায় তুলছিলে, এখন ভোর তো এসে গেছে। আনিকা গাল ফুলিয়ে রেখে বলে, গিয়েছিলাম আমি ওই পচা ভোরের কাছে। ও পচা চাচুমনির সাথে কথা বলছিল, আমার কথা শুনলই না, ওর সাথে আর কথাই নেই। আরিয়ান ছেলেকে শূন্যে ছুঁড়ে আবার ধরে। রূপ খিলখিল করে হাসে, কান্না ভুলে। আরিয়ান মেয়ের উদ্দেশ্যে বলে, ওই মহিলা চলে গেছে সেই কখন? এখন দুপুর হতে চললো। সত্যিই চলে গেছে? কৌতূহল মনে প্রশ্ন আনিকার। আরিয়ান মাথা নাড়তেই আনিকা দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। উদ্দেশ্য ভোরের সাথে কথা বলা। সে দৌড়ে ভোরদের রুমে যায়। ধরাম করে দরজা খুলে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, ভোর, বড় চাচুমনি, তোমরা ঠিক আছো? পাতা ঘাড় ফিরিয়ে আনিকার দিকে যায়। হাফ প্যান্ট ও ফ্রক পরে মাথায় রং বেরঙের ক্লিপ লাগানো এক আদুরে মিষ্টি মেয়ে। পাতা মুচকি হেসে বলে, একদম, আসো। আনিকা এগিয়ে আসে। পাতা তাকে বিছানায় বসিয়ে দেয়। ভোর কম্বল থেকে মুখ বের করে একবার দেখে নিয়ে আবার লুকিয়ে পড়ে। সে সবার সাথে রাগ করে আছে। আব্বু তখন তাকে বোকা বানিয়েছে। তাকে রেডি করানোর কথা বলে নিয়ে যায়। রেডি হয়ে ভোর এসে মাকে পায়নি। আম্মু বলেছে সে নাকি চলে গেছে, কিন্তু ভোর জানে মা যায়নি, আব্বু পাঠিয়ে দিয়েছে। পাতা ও আনিকা ভোরকে ডাকে। ভোর সাড়া দেয় না। তা দীর্ঘশ্বাস ফেলে। রেডি হয়ে মাকে না পেয়ে ভোরের সে কি কান্না থামানোই যাচ্ছিল না। অরুণ জোরে এক ধমক দিয়ে বলেছিল, এই চুপ, আরেকবার আওয়াজ হলে রেখে আসবো ওই মহিলার কাছে, একেবারের জন্য আর আনবো না, তখন থেকেও মায়ের কাছে। তখন ভোরের কান্নার আওয়াজ থেমে যায়। সে মায়ের সাথে থাকতে চায়নি তো। সে মাকে ভালোবাসলেও মা তো তাকে ভালোবাসে না। তবে সে শুধু একটু সময় কাটাতে চেয়েছিল। সে আব্বু আম্মুর সাথেই থাকতে চায়। আব্বু তাকে ওখানে রেখে আসার কথা বলতে পারলো? আব্বু তুমি মিথ্যুক বলেছিলে যেতে দিবে। কখন বলেছি? আমি শুধু বলেছি আসো, রেডি করিয়ে দিচ্ছি। ভোর তখন বিছানায় উঠে আপাতমস্তক কম্বলে মুড়িয়ে নেয় নিজেকে। কারোর সাথেই কথা বলছে না। আসমা বেগম, আদরি, সাবিনা চৌধুরী আবারই এসে ডেকে গেছে, কথা বলেনি। এমনকি পাতার সাথেও না। পাতা তখন থেকে ভোরকে ডাকছে, এটা ওটা বলে বোঝাতে চেষ্টা করছে। ভোর শুনছে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে না।
অরুণ সরকার কিন্তু একবারও ডাকেনি। পাতা জানে লোকটা এসে একটু আদর করে ডাকলেই ভোর উঠবে, কিন্তু লোকটাও আরেক জেদের খাম্বা, সেই যে বেরিয়েছে আসার নাম নেই। আনিকা ভোরের কমফোর্ট টেনে ধরে, ভোর শক্ত করে ধরে রাখে, ছাড়ে না। আনিকা বিরক্ত হয়ে বলে, উফ চাচিমণি, ছাড়ো তো পচা ভোরকে। তুমি যখন আমাকে রূপকে আদর করো তখন ভোর কেমন করে? তাহলে আজ ভোর ওর ওই পচা মায়ের সাথে কথা বলেছে, আদর করেছে। তুমিও ওর সাথে রাগ করে থাকো, কথা বলো না, তখন বুঝবে মজা। পাতা আনিকার গাল জোড়া টিপে দিয়ে কপালে চুমু দেয় সশব্দে। ভোর গাল ফুলিয়ে কান খাড়া করে রাখে। তার আম্মুকে পচা বুদ্ধি দিচ্ছে শয়তান আনিকা। ভোর কমফোর্ট পেঁচিয়ে গড়াগড়ি খায় বিছানায়। পাতার অবস্থান বুঝতে পেরে পিঁপড়ের মতো গুটি গুটি করে পাতার কোলে মাথা রাখে। হাত বাড়িয়ে আনিকার হাতে জোরে চিমটি কাটল। আনিকা চেঁচিয়ে উঠল সাথে সাথেই, দুষ্টু ভোর, চাচিমণি তুমি ওকে সরিয়ে দাও তো, ওর সাথে একটুও কথা বলবা না। পাতা সত্যি সরিয়ে দেয় ভোরের মাথা তার কোল থেকে। এ পর্যায়ে ভোর কষ্ট পায়। কমফোর্ট সরিয়ে দিয়ে গম্ভীর মুখে বলে, বলতে হবে না কথা, তোর আর একটু বড় হলেই চলে যাবে এখান থেকে। ভোরের কাউকে দরকার নেই। তাই নাকি? ভোর বাবার গলা শুনে গোল গোল চায়, ঝাঁপিয়ে পড়ে পাতার ওপর, গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলে, শুধু আম্মু হলেই হবে। আব্বু দুষ্টু। আম্মু তুমি আর আমি চলে যাবো এখান থেকে, আচ্ছা? পাতা আচ্ছা বলে ভোরের পিঠে আস্তে করে চাপড় দিল। অতর্কণে হাসির রেখা ফুটে উঠলেও আঁখি যুগল ভরে গেছে। বর্ষা নামক মহিলার কাছে যাওয়ার পরে এই প্রথম তার বুকে এলো। পাতা বোধ করে জানে প্রাণ ফিরে পেল। সাথে এটাও ঠাউর করতে পারলো বাচ্চাটা তার হৃৎকুঠিরে কতটা জুড়ে আছে। অরুণ টি টেবিলে ট্রে রাখে, ট্রেতে খাবার সরঞ্জাম, গরম ভাত, সাথে শিং মাছের ঝোল, বড় রুই মাছের ডিম ভুনা, রুই মাছের বড় মাথা। সে প্লেটে ভাত সহ মাছ নিয়ে বিছানায় বসে, মাছের কাঁটা বেছে নিয়ে বলে, কে কোথায় যাবে দেখা যাবে। আমি মেয়ে পছন্দ করে রেখেছি, কালে গিয়ে বিয়ে পড়িয়ে ছেলের বউকে নিয়ে আসবো। লাল টুকটুকে বউ রেখে সে কোথাও যেতেই পারবে না। আনিকা হু হা করে হেসে ওঠে। ভোরের বউ? চাচু, সত্যিই কাল ভোরের বিয়ে? ভোর গাল ফুরিয়ে পাতার গলা ছেড়ে আনিকার চুল টেনে ধরে, জোরে না আবার আস্তেও না। আনিকা চেঁচিয়ে উঠল। ভোরের কপালে আবার ধমক জোটে। ভোর পাতার কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, আম্মু কেউ ভালোবাসে না আমায়, আমি বিয়ে করব না। আব্বুকেই বলো বিয়ে করতে। অরুণ মুচকি হাসল। পাতা কটমট করে যায়। বিয়ের কথা শুনে কি লোকটার মনে লাড্ডু ফুটল। সে ভোরকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা মজা করছে তো। এত ছোট বাচ্চা নিয়ে, এত ছোট বাচ্চা বিয়ে করে? বিয়ে করতে 21 বছর হতে হবে। তুমি তো সবে 6 বছর একদিন। 21, 22, 24 আমি কখনোই বিয়ে করব না। না মানে না। চিল্লিয়ে বলে ভোর। আনিকা তার চিল্লাচিল্লিতে হেসে কুটি কুটি। ভোর তার হাসি দেখে আরও রেগে যায়। পাতা তার মাথায় হাত বুলিয়ে শান্ত করে। কেন বিয়ে করবে না? ভোর পাতার দিকে পিট পিট করে যায়, নাক টেনে বলে, বিয়ে করলে সবাই লজ্জা দিবে। পাতা ফিক করে হেসে দেয়। আনিকা তো কংস মামার মতো করেই হাসে। অরুণও হাসে শব্দহীন। ভোর আরও লজ্জিত হয়। দুহাতে নাক মুখ ঢেকে নিয়ে বলে, তোমরা একটুও ভালো না, শুধু শুধু ঘরকে লজ্জা দিচ্ছ। পাতা হাসি থামিয়ে বলে, আচ্ছা আর দিব না লজ্জা, এখন ওঠো তো ভোর। ভোর উঠে পাতার কোলে বসে। অরুণ ভাতের লোকমা মুখে দেয়। ভোর অন্যদিকে তাকিয়ে খাবার চিবোতে থাকে। কথা বলবে না বাবার সাথে। অরুণ আনিকার মুখে দেয় খাবার। আনিকা হাসি মুখে নেয়। পাতার বাড়ি এলে পাতা হা করে না, ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকে। অরুণ শান্ত চোখে চেয়ে থাকে। পাতা বাচ্চাদের দিকে চায় আর চোখে। দুজনেই তার দিকে তাকিয়ে আছে। পাতা হা করে অরুণ তার মুখ ভর্তি ভাত দিয়ে বলে, আমি খুবই বাজে একটা মানুষ, খুবই বাজে। এখন কি আর করার, তোমাদের কপাল খারাপ তাই আমার ঘরে অবস্থান করছো। এর থেকে তো নিস্তার পাওয়ার কোনো অবকাশই নেই। এ বাজে লোকটাকেই সহ্য করতে হবে সারাটা জীবন। আনিকা এগিয়ে এসে অরুণের গাল জোড়া টেনে দিয়ে বলে, বড় চাচু, তুমি খুব 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 ভালো। ইটস অর অরেস্ট। থ্যাংক ইউ আনিবুড়ি। আনিকা অরুণের গালে চুমু বসিয়ে দিয়ে নিজ স্থানে বসে পড়ল। ভোর আর পাতা আর চোখে তাকিয়ে তাদের দিকে। অরুণ ভোরের মুখে খাবার দিয়ে বলে, কলিজা, সবসময় জেদ করো তুমি, পরে বকলে আমার দোষ। ভোর খাবার গেলে ঘাড় মুড়িয়ে আম্মুর দিকে তাকিয়ে বলে, আমি জেদ করি, একটু গেলে কি হতো? যে ভালোই বাসে না তার সাথে কেন যাবে?
ভোর মুখটা মলিন দেখায়, বাবার দিকে তাকিয়ে বলে, আমি তো ভালোবাসি। অরুণ আর একটা শব্দ উচ্চারণ করে না। বাসুক ভালো, সে তো আর থামাতে পারবে না। অরুণ পাতার দিকে তাকায়, মেয়েটার মুখটা মলিন হয়ে গেছে নিমিষেই। মলিনতার কারণ বুঝতে সময় লাগে না। ভোর বাবার নজর দেখে নিজে ঘাড় মুড়িয়ে আম্মুর দিকে যায়। পাতা অধর বাঁকিয়ে হাসে, কিন্তু সেই হাসিতে যেন দ্রুতি ছড়িয়ে পড়ছে না। ভোর পাতাকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি মন খারাপ করেছো? ভোর তোমাকে অনেক ভালোবাসে। আমি মাকে একটু একটু ভালোবাসি, তোমাকে অনেক অনেক ভালোবাসি, সত্যি বিশ্বাস করো। মন খারাপ করিনি তো। হ্যাঁ, আমি জানি ভোর আমাকে অনেক ভালোবাসে, তবে মাকে পেলে আম্মুকে ভুলে যায়। থাক, সেটা কোনো ব্যাপারই না। ভোর পাতাকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, ভোর একটু ভুলে যায়নি তার আম্মুকে, সত্যি বলছে। আম্মুকে কখনো বলা যায় নাকি? পাতা মুচকি হেসে মাথা নেড়ে বলল, যায় না? কখনো না। আম্মু ইজ দ্য বেস্ট। আই লাভ ইউ আম্মু। পাতা তার মাথার চুল এলোমেলো করে দিয়ে হাসে। ভোর উঠে দাঁড়িয়ে পাতার গালে কপালে চুমু খায়। পাতার মন খারাপের রেশ, হালকার উপর ঝাপসা অভিমান, সব উবে যায় কর্পূরের মতো। বর্ষা ভোরের মা, ভোর ভালোবাসতেই পারে, এতে কোনো দোষ নেই। সেও তো তার মাকে ভালোবাসে শত অভিমানের মাঝে। মোদ্দা কথাটা হলো, বর্ষা তাদের জীবন থেকে অনেক দূরে, ফিরে আসার চান্স শূন্যের কোঠায়। অরুণ আস্তে ধীরে সবটুকু খাবার খাইয়ে দেয় তিনজনকে। খাওয়া শেষে ওষুধপত্র খাইয়ে দিয়ে সব গুছিয়ে নিয়ে নিচে যায়। আনিকা অরুণের সাথে বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে আরিয়ানকে দেখে সে বাবার কাছে যায়। অরুণ সব কিচেনে রেখে নিজেও ডাইনিং টেবিলে বসে। সুফিয়া তার প্লেটে খাবার দেয়। অরুণ আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, রবি অফিসে? সে তো অফিস জয়েন করে স্বামী বাচ্চা ভুলতে বসেছে। হাসতে হাসতে বলে আরিয়ান। প্রত্যুত্তরে অরুণ মুচকি হেসে খাবার মুখে নেয়। ও কাজে খুবই আগ্রহী। সে যাক, বিড়ালটিকে ওষুধ লাগিয়েছে কে? আদুরি এবার হাসি মুখে বলে, আমি পশু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তারাই ওষুধ লাগিয়ে দিল, টিকাও দিয়েছে। থ্যাঙ্কস আদু। আদুরি মুচকি হেসে বলে, মেনশন নট বিগ ব্রো। আরও টুকটাক কথার মাঝেই অরুণ খাওয়া দাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে নেয়। সবার থেকে বিদায় নিয়ে রুমে রওনা হয়। রুমে প্রবেশ করে অরুণের কপালে ভাঁজ পড়ে। কেউ নেই তো। সে ওয়াশরুমের ব্যালকনিতে খুঁজে পায় না। ব্যালকনির সেই ছোট্ট দরজা খুলে উকি দিতেই নজরে আসে দুজন। নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছেন তার চড়ুই জোড়া। অরুণের অধরকোণে মিষ্টি হাসি ডালপালা ছড়িয়ে পড়ে। সে কতক্ষণ তাকিয়ে দেখে ভোর পাতার দিকে পিঠ করে পাতা তার হাতের উপর হাত রেখে হা হয়ে শুয়ে আছে, আর পাতা হাত পা গুটিয়ে শুয়ে আছে। তার শাড়ির অবস্থা যাচ্ছে তাই। অরুণ রুমে ফিরে আসে। দরজা বন্ধ করে বিছানা থেকে কমফোর্ট নিয়ে ও ঘরে যায়। দুজনের গায়ে জড়িয়ে আধখোলা পর্দা বন্ধ করে দেয়। বাইরের আলো আর গ্লাস ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে না। অরুণ ফ্লোরে পাতানো বিছানায় বসে, ঝুঁকে ছেলের কপালে চুমু দেয়। এরপর গায়ের টি শার্ট খুলে পাতার ওপাশে গিয়ে তারই বালিশে মাথা রেখে কমফোর্টের ভেতর গা এলিয়ে দেয়। ভোরের মাথার নিচ থেকে সন্তর্পণে পাতার হাতটা বের করে পাতাকে সোজা করে শুইয়ে দেয়। কপালে পরপর ছোট ছোট চুমু দিয়ে গায়ে জড়িয়ে থাকা এলোমেলো আঁচল সরিয়ে দেয়। সেথায় মুখ গুজে উন্মুক্ত উদরে বলিষ্ঠ হাত রাখল। পাতার হালকা ঘুম ছুটে যায় নিমিষেই। তার নড়াচড়ায় অরুণ বিরক্ত হয়ে বলে, পাতাবাহার, ডোন্ট ডিস্টার্ব মি, ঘুমাবো আমি। পাতা নড়াচড়া থামিয়ে দেয়। কিছু পল চুপচাপ থেকে ঝটকায় অরুণকে সরিয়ে দিয়ে এপাশ ফিরে শুয়ে পড়ল। অরুণ বালিশবিহীন বেশ সময় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর উঠে টি শার্ট গায়ে গলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। পাতা তাকিয়ে থাকে তার প্রস্থানের দিকে। লোকটা রেগে গেল। তার ওভাবে সরিয়ে দেওয়া মোটেই ঠিক হয়নি। লোকটা কষ্ট পেয়েছে বোধ হয়। পাতার ঘুম হাওয়া হয়ে যায়। মাথায় একরাশ চিন্তা ঘুরপাক খায় লোকটাকে ঘিরে। অরুণ, মাথা ঠান্ডা কর। এভাবে উত্তেজিত হয়ে পড়লে হিচে বিপরীত হয়ে যাবে। আমাদের কাছে কিন্তু এখনো সলিড প্রমাণ নেই। শুভর কথায় অরুণ যেন ক্ষেপে যায়। টেবিলের ওপর রাখা কলমদানি ছুঁড়ে ফেলে ফ্লোরে। রাগে গজগজ করতে করতে হিসিয়ে বলে, সলিড প্রমাণের নিকুচি করেছে। একবার ওকে হাতের কাছে পাই, ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পিস পিস করে কুকুরকে খাওয়াবো। ওর কত বড় কলিজা আমার কলিজার দেহ ক্ষতবিক্ষত করে। ওর কলিজা ভুনা করে ওকেই খাইয়ে দেব। অরুণের মুখশ্রী রাগে লাল হয়ে আছে। কপালের প্রত্যেকটা শিরা উপশিরায় যেন ক্ষোভ প্রকাশ করছে।
হাত মুঠো করে কাঠের টেবিলে সজোরে আঘাত করে। উপস্থিত বন্ধুরা সবাই অরুণ সরকারের রাগের সাথে পরিচিত। যেখানে অরুণ সরকারের কলিজায় আঘাত করবে আর সে চুপ করে বসে থাকবে, সেটা বড্ডই বেমানান। তাদের কাছে অরুণের এমন বিহেভিয়ার ডাল ভাত। রাসেল গালে হাত দিয়ে বসে অরুণের দিকে তাকিয়ে আছে। একটু আগেই এসেছে তারা। বাড়ির গেটের সিসিটিভি ফুটেজ, গেটের আশেপাশের দোকান, বাসা বাড়ির গেটের সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে অরুণ নিজেই। বন্ধুদের নিয়ে গতকাল সহ বেশ কয়েকদিনের ফুটেজ মনোযোগ সহকারে দেখে। মাসখানেক হবে একটা কালো গাড়ি সরকার বাড়ির কিছুটা দূরে প্রায়ই দেখা যায়। গাড়ি থেকে কিছু লোককে মাথায় ক্যাপ, চোখে কালো চশমা ও মাস্ক পরে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায়। মাঝে মাঝে তাদের সাথে দুটো কুকুর দেখা যায়। তাদের মধ্যে একটা লোক দারোয়ানের সাথে অনেক আলাপ সালাপ করে, চা বিড়ি সিগারেট খায়। অরুণের জল শক্ত হয়। লোকটাকে চিনতে অরুণ ও রাসেলের বেশি অসুবিধে হয় না। এ তো শুক্লা মণ্ডলের ছেলে, নামটা মনে নেই তাদের। গতকালের ফুটেজে অরুণ সবটা দেখে কিভাবে একটা লোক কুকুরগুলোকে ফোন বের করে ছবি দেখালো, ভেতরে প্রবেশ করালো, সব দেখে অরুণ ভয়ঙ্করভাবে রেগে যায়। ল্যাপটপ ছুঁড়ে ফেলে ফ্লোরে, সেটা ভেঙে দু টুকরো হয়ে গেছে সাথে সাথেই। রাসেল গালে থাকা হাত সরিয়ে আড়মোড়া ভেঙে সোজা হয়। হামি তুলে অরুণের উদ্দেশ্যে বলে, ওরু কুল ম্যান, এত হাইপার হলে হবে? একটু ঠান্ডা মাথায় ভাব। এই শুক্লা আর ওর ছেলের দ্বারা এত কিছু ঘটানো সম্ভব? ট্রেন কুকুর, এত এত প্ল্যান আদৌ ওদের মতো ছোচা কুকুরের মাথা থেকে বেরোবে? শুভ, জীবন, ফয়সাল, দীপ্ত ভাবনায় পড়ে। কথা সত্য, তাহলে এসবের মাস্টার মাইন্ড কে? অরুণ লম্বা শ্বাস টেনে নিজের রাগকে নিয়ন্ত্রণে আনে। মাথা ঠান্ডা রেখে স্বাভাবিক রাশভারী গলায় বলে, আরেকটা জানোয়ার পিটিয়েছিলাম না, আলম, ওর ছেলে কি যেন নাম, আবাল না আকাশ, ওই এসবের মাস্টার মাইন্ড। রাসেল মুস্কি হেসে উঠে দাঁড়ালো। অরুণের পাশে টেবিলের ওপর বসে অরুণের চুলগুলো মুঠোয় ভরে টানাটানি করে বলল, ঠিক ধরেছিস, আমরা এক টিমে আছি। সাম কাইন্ড অফ গোয়েন্দা টাইপ, টোটালি ব্যাকডোর। আমি ওদের সাথে কথা বলে মামলাটা দেখছি। তুই আগে পাকনামি করিস না, ওরাও কম ডেঞ্জারাস না। তোর কথা বাদ দিলাম, তোর পরিবারের সেফটির একটা ব্যাপার আছে না? তুই একটু চুপ থাক, দুটো দিন ওদের তোর হাতেই তুলে দেব। অরুণ ভাবে কথাটা মন্দ নয়। নিজের চুলের মুঠো থেকে রাসেলের হাত ঝটকায় সরিয়ে দিয়ে বলে, ঠিক আছে, যতদিন না ওদের জামাই আদর করতে পারছি ততদিন এই অরুণ সরকার শান্তিতে বসতে পারবে না। রাসেল, ওই জানোয়ারদের আমার হাতে তুলে দিতে হবে, এরপর আর তোর টিম নাক গলাতে পারবে না বলে দিলাম। রাসেল অরুণের পিঠ চাপড়ে হেসে বলে, তা তো একটু গলাবেই, আইনের লোক কিনা। এই খুনটুনের কথা ভাবলে ঝেড়ে ফেল। মেরে ফেলার মধ্যে কি মজা আছে বন্ধু? মজা তো কেটে কাটা খায়ে মরিচের কুড়ো ছিটানোর মধ্যে, ব্লেড দিয়ে ভালোবেসে আঁচড় দেওয়ার মধ্যে, ছুরি দিয়ে হাতের আঙ্গুল। থেমে যায় অরুণ। কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সুফিয়ার হাতে খাবারের ট্রে। অরুণ ধমক দিয়ে বলে, নক করে ঘরে ঢুকেছে না? হ্যাঁ, আরও কিছু বলবে, পেছনে পাতাকে দেখে চুপ করে যায়। পাতার হাতেও ট্রে, সাথে চা বিস্কিট। পাতার আগমন, অরুণের চুপ হয়ে যাওয়া দেখে অরুণের সব বন্ধুরা মিটিমিটি করে হাসে। পাতা ও সোফিয়া ভেতরে প্রবেশ করে, কিন্তু ট্রে কোথায় রাখবে বুঝতে পারে না। স্টাডি রুমে গোটা কয়েক কাঠের চেয়ার, একটা টেবিল, আর সব বুক সেলফ। চেয়ার টেবিল সবই দখল করে রেখেছে। সোফিয়া একটা ফাঁকা চেয়ারে ট্রে রেখে বেরিয়ে যায়। ধমক শুনে তার পাস আত্মা শ্রাদ্ধ করতে বেরিয়েছে। এ বাড়িতে আসার পর সে এই লোকটার ধমক গুনে গুনে 7 বার খেয়েছে। প্রতিবারই তার ছোট্ট রুহুটা ধক করে উঠেছে। তাই সে পুনর্বার ধমক শোনার আগে কেটে পড়ে। পাতা এবার খেয়াল করে রুমের ফ্লোরে কলমদানি পড়ে আছে। রং পেন্সিল, কলম হাবিজাবি ফ্লোরে ছিটিয়ে পড়ে আছে। কর্নারের দিকে লোকটা ল্যাপটপ পড়ে আছে 2 টুকরো হয়ে। পাতার কপালে ভাঁজ পড়ে, কি হয়েছে এখানে? পাতা অরুণের দিকে তাকায়। লোকটা তার দিকেই তাকিয়েছিল। তার তাকানোর নজর লুকিয়ে নেয় সাথে সাথেই। পাতাও নজর সরিয়ে নেবে, হঠাৎ খেয়াল করে লোকটার হাতের আঙুলগুলো লাল জখমের ন্যায় হয়ে আছে। পাতা উদ্বিগ্ন হয়, লোকটার কি হয়েছে? সাথে খানিক অস্বস্তিতে পড়ে। ট্রে কোথায় রাখবে? সবাই এরকম সাইলেন্ট মোডে আছে কেন?
অরুণ রাসেলকে ইশারা করে টেবিল থেকে নামতে রাসেল অরুণের কাঁধ শক্ত করে ধরে তার কোলের ওপর বসে পড়ল। পাতা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে দুজনকে। মনে হচ্ছে কপতি রোমান্টিক মোডে একজন আরেকজনের কোলে বসে আছে। পাতার হাতের ট্রেতে থাকা চায়ের কেতলি ঝনঝন শব্দ করে নড়ে চড়ে ওঠে, সাথে চায়ের কাপ পড়ে বসতে পারে তার হাত কাঁপার দরুন এগুলো নড়ছে। কিন্তু কথা হলো পাতার হাত কাঁপছে কেন? জীবন, ফয়সাল ও দীপ্ত হুহা করে হেসে ওঠে। শুভর মুখেও চাপা হাসি। অরুণ বিরক্তিকর কণ্ঠে বলে, ওঠ। রাসেল ওঠে না। অরুণের গাল জোড়া টেনে পাতাকে চোখ টিপ দেয়। পাতার হাত থেকে ট্রে পড়তে নেবে শুভ ধরে। ট্রে নিয়ে টেবিলের উপর রাখে। অরুণ আর চোখে সবটা খেয়াল করে। জীবন গলা খাকারি দিয়ে বলে, ইচ্ছি ভাবি, এসব তো কিছুই না, আরো কত কিছু চলে দুজনের মাঝে। পাতা গোল গোল করে তার দিকে চায়। রাসেল অরুণের কোল থেকে উঠে এসে জীবনের পিঠে লাগায়। জীবন পিঠ ডলে বলে, সত্যি কথা বলেছি আর অমনিতেই ছেদ করে উঠেছে। এদের দুজনের গলায় গলায় ভাব। ভার্সিটি লাইফে কোনো কপট যুবতী এতটা চিপকাইতো না যতটা ওরা দুজন চিপকে থাকতো। পাতা গোল গোল করে ফয়সালের দিকে চায়। ফয়সাল শয়তানি হেসে মাথা নেড়ে বলে, ঠিক, আমাদের সময়ের আরেকটা ফেমাস জুটি অরুণ রাসেল। অরুণের মুখটা দেখার মতো হয়েছে, তবে সে চুপচাপ বসে থাকে। রাসেল দুটাকে কয়েক ঘা লাগিয়ে তবেই ক্ষান্ত হয়। পাতার দিকে তাকিয়ে বলে, গ্রুপের মধ্যে আমার আর অরুণের বন তো বেশি। এরা সবাই হিংসে জ্বলে পুড়ে এসব বলে। পাতার বেশ হাসি পায়। হাসি লুকিয়ে রাখাও দেয়। সে ফ্লোরে বসে রং পেন্সিল কলমদানিতে তোলে। দীপ্ত হাই হাই করে ওঠে, আরে ভাবি, করছেনটা কি? উঠুন। অরুণ সরকারের কুইন আপনি, যাকে বলে মহারানী। আপনাকে সব মানায় না। আমি তুললে কি হবে ভাইয়া? পাতার কথায় দীপ্ত মুচকি হাসল। পাতাও ভদ্রসুলভ হেসে ফ্লোর পরিষ্কার করে কলমদানি টেবিলে রাখে। অরুণের পাশের কর্নারে গিয়ে ল্যাপটপ তুলে অরুণের কোলে রাখে। সবাইকে চা নাস্তা নিতে বলে বেরিয়ে আসে। পাতা বেরিয়ে যেতেই অরুণ যেন আটকে রাখা শ্বাস টেনে নেয়। ফয়সালও জীবনের দিকে কটমট করে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে বুক সেলফ থেকে বই বের করে জীবনের দিকে ঢিল ছড়ে। জীবন ক্যাচ করে নেয়। বউ বেরিয়ে গেল, অমনি আমাদের মাঝে ফিরে এলি, শালা গিরগিটি। আউফাও কথা বলে মাথা খারাপ করাস না। সিরিয়াস গলায় বলে অরুণ। জীবন থোড়াই কেয়ার করে সে ট্রে থেকে শ্যামাইয়ের বাটি হাতে নিয়ে মুখে ভরে বলে, তোর আদরের বউকে শান্তশিষ্ট ভাবছিলাম, কিন্তু গত রাত হাসপাতালে সে তো পুরাই টাইম বোম বেরোলো। ঝাঁজ আছে ভাই। অরুণ বিরক্ত হয়। পাতাকে নিয়ে এভাবে কথা বলা তার মোটেও ভালো লাগে না। ফয়সাল কাপে চা ঢেলে বলে, এখানে অরুণের দোষ আছে। বেচারিকে সবার সামনে কাল কিভাবে থাপ্পড় দিল, দোষী বানালো, অথচ শি ইজ ইনোসেন্ট। মেয়েটা শান্ত প্রকৃতির, তাই অতটা রিয়েক্ট করেনি। অরুণ ঘাড়ে হাত রেখে মাথা এদিক ওদিক করে। রাসেল কপালে ভাঁজ ফেলে বন্ধুর পক্ষ নিয়ে বলে, এখানে অরুণেরও কোনো দোষ খুঁজে পাই না। সবাই জানে অরুণ জান হারায় ছেলের উপর। ছেলেকে এমন অবস্থা দেখে কারই বা মাথা ঠিক থাকে? পাতা মেয়েটা ভালো, ভোরকে অনেক ভালোবেসে স্নেহ করে অরুণ জানে, তাই তো অনুতপ্ত হয়ে সরিও বলেছিল। পাতার হাসপাতালে ওভাবে সবার সামনে সিনক্রিয়েট করা মোটেই ঠিক হয়নি। অরুণ দীর্ঘশ্বাস ফেলে রাসেলকে কিছু বলবে, এর আগে শুভ কঠিন গলায় বলে, তুই জীবনে অরুণের দোষ খুঁজে পাবি না। শোন, একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে স্বামীর হাত ধরে নতুন জীবনে পদার্পণ করে। সে শতভাগ আশায় থাকে তার ব্যক্তিগত মানুষটা যেন সব সময় তার পাশে থাকে, তাকে বিশ্বাস করে, সাথে একটু সম্মান করে। অরুণ গতকাল কি করলো? মেয়েটার সব আশা ভেঙে চুরমার করে দিল। সবার সামনে সপাটে চড় বসিয়ে দিল। চটটা পাতার গালে না, সম্মানে লেগেছে। কাল রাতে পাতা সিনক্রেট করলো, ওটা চোখে বাজলো, আর অরুণ সবার সামনে ওর চড় মারল, ধাক্কা দিল, গলা চড়িয়ে কথা বলল। সেটা কি তবে? কথাগুলো চরম সত্য হলেও শুভর মুখ থেকে নিষ্কৃত হওয়ায় মোটেও ভালো লাগলো না। কেন?
শুভ পাতাবাহারের এককালের ক্রাশ ছিল তাই? কি সব ছেলে মানুষের চিন্তা ভাবনা। অরুণ আওলা ছাওলা চিন্তা ঝেড়ে নিয়ে খিটখিটে গলায় শুভর উদ্দেশ্যে বলল, সব দোষ আমার। আমি স্বীকার করছি, গলা জড়িয়ে মাপও চাইব। হয়েছে, এই টপিক অফ। যা, তোদের সহ্য হচ্ছে না এটুকু। ফয়সাল ছোট ছোট করে অরুণের দিকে তাকিয়ে দাঁত কপাটি বের করে বলে, ওটা গলা জড়িয়ে না, পা জড়িয়ে হবে। আর কাজের বেলায় কাজ ফুরালেই পাচ্ছি। বাহ ওরু, যাব না, কি করবি? ডিনার সেরে তবেই ফিরবো। অরুণ বিরক্ত হয়ে তার দিকে তাকায়। বাকি সবাই হেসে ওঠে। তাদের হাসির শব্দে অরুণের বিরক্তির রেশ যেন তরতরিয়ে বেড়ে যায়। কেতলি থেকে কাপে চা ঢেলে নেয়। চা খেয়ে মাথা একটু ঠান্ডা করা যাক। এর মাঝে আরও একজোড়া পায়ের আগমন ঘটে স্টাডি রুমে। পরনে শুধু হাফ প্যান্ট, হাতে পায়ে অন টাইম ব্যান্ডেজ, শরীরে কিছু কিছু জায়গায় লালচে আঁচড়ের দাগ। সেখানে সাদা সাদা ক্রিম জাতীয় ওষুধ লেপটে আছে। হালকা গুলোমুলো ভোর সরকার একদিনের ব্যবধানেই যেন শুকিয়ে গেছে অনেকটা। ভোর একটা ছোট্ট বাটিতে কিছু বরফ কুচি নিয়ে এগিয়ে যায় বাবার দিকে। আম্মু তাকে বরফ নিয়ে আসতে বলেছিল তার আব্বুর জন্য। ভোর গাল ফুলিয়ে মানা করে সে পারবে না। আব্বুর সাথে তার আড়ি। পাতা যখন বলে যে তার বাবার হাতে ব্যথা পেয়েছে, ব্যাস ভোরের মুখটায় বাবার জন্য উদ্বেগ ফুটে ওঠে। ভোর আর কিছু না বলে পাতার হাত থেকে বরফের বাটি নিয়ে স্টাডি রুমের দিকে রওনা হয়। উপস্থিত অরুণের বন্ধুরা ভোরের আগমনে খুব খুশি হয়। তবে ভোরের হাতে বরফ কুচি দেখে একে অপরকে ইশারায় কিছু বলে, মিটিমিটি হাসে। তবে মুখে কিছু বলে না আপাতত। অরুণের মুখের সকল বিরক্তির ব্রেশ নিমিষে গায়েব হয়ে যায় ছেলের মায়াময় মুখটা দেখিয়ে। ভোর বাটিটা অরুণের কোলে রাখে। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে চায়ের কাপ রেখে ভোরকে কোলে নেয়ার জন্য উদ্যত হয়। ভোর কোলে ওঠে না। অরুণের বলিষ্ঠ হাত এপিঠ ওপিঠ করে ভালোভাবে পর্যবেক্ষণ করে। বাঁ হাতের উল্টো পিঠে লাল হয়ে গেছে। ভোর হাতের মুঠোয় এক টুকরো বরফ কুচি তুলে বাবার হাতে ঘষে দেয়। অরুণের অধর কোণে হাসি ফুটে উঠল। ছেলের হাত থেকে ঠান্ডা বরফ কুচি নিয়ে বাটিটি রেখে হাত জোড়ায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। দীপ্ত বাবা ছেলের আবেগপ্রবণ মুহূর্ত দেখে মোটেও আবেগপ্রবণ হলো না। সে টিপ্পনি কেটে বলল, যে বরফ এনেছে তার হাত জোড়ায় চুমুতে ভরিয়ে দিলি, আর যে সবটা খেয়াল করে বাচ্চাটাকে দিয়ে বরফ পাঠালো তাকে কি করবি? তো না জানলেও চলবে। অরুণের ফটাফট জবাব। উপস্থিত সবাই ও হো বলে হেসে ওঠে। জীবন লজ্জার ভান করে বলে, কি আর করবে, চুমু দিতে দিতে বেচারি পাতাকে খেয়েই। অরুণের চোখ রাঙানোতে থেমে যায় জীবন। তবে মুখে না বলেও ইশারা ইঙ্গিতে চোখে ঠোঁটের দুষ্টু হাসিতে সব বুঝিয়ে দেয়। অরুণ তার দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ছেলেকে কোলে তুলে নেয় যত্ন করে। তবে গায়ের সাথে লেপ্টে নেয় না। ছেলের গায়ে ওষুধ লাগিয়ে দিয়েছে পাতাবাহার। ভোর বাবার কোলে বসে আবার বরফ হাতের মুঠোয় নিয়ে অরুণের জখমে ঘষতে থাকে। অরুণ এবার বাধা দেয় না। জীবন দুঃখী দুঃখী মুখ বানিয়ে বলল, ইস, কত ভালোবাসা মিয়া বিবির, আর আমারটা মেয়েরাই কুল পায় না। যতই ফয়সাল ও রাসেল হেসে উঠে শব্দ করে। ছোট্ট ভোর কিছু না বুঝেই হেসে দেয় তাদের সাথে। শুভ এসে ভোরের চুলগুলো এলোমেলো করে দেয়। অরুণের দিকে বিরক্তির সহিত তাকিয়ে বলে, এমন যত্নশীল সুন্দরী বউ বাচ্চা থাকলেও তোর মুখ রসকসীন। এই, কোনো সমস্যা দেখা দিয়েছে হরমোনজনিত? বন্ধু হয়তো শেয়ার করতেই পারিস। অরুণ শাড়িতে নজরে শুভর দিকে যায়। শুভ সহ সকলের মুখেই চাপা হাসি। জীবন্ত চুকচুক শব্দ করে বলে, বেচারি পাতার কপাল পুড়ল। অরুণ, হার্বাল চিকিৎসা নিতে পারিস, একেবারে ঘোড়ার ভেজে। বাকিটুকু শেষ করে না। অরুণ চোখ বুজে নেয়। মুখটা তার অসম্ভব লাল হয়ে আছে। সে ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। স্টাডি রুমের বাইরে ছেলেকে রেখে দরজাটা আলগোছে লাগিয়ে দেয়। বন্ধু নামক শত্রুদের দিকে ফিরে দাঁত কপাটি পিষ্ট করে বলে, হয়ে যাক টেস্ট। ভোর দরজার দিকে কাঁদো কাঁদো চোখে চেয়ে থাকে। নাক টেনে ফোপাতে থাকে। আব্বু তাকে এভাবে বের করে দিল। সে আব্বুর উপর রেগেছিল। তবুও আব্বু ব্যথা পেয়েছে শুনে বরফ কুচি এনে লাগিয়ে দিল।
আর আব্বু তাকে এভাবে বের করে দিতে পারল। সে রাগে পা দ্বারা ফ্লোরে সজোরে আঘাত করে হন হন করে চলে যায়। সিঁড়ি বেয়ে নেমে সোজা মিনুর ঘরে চলে যায়। মিনু ঘরে একলা বসে মিষ্টি খাচ্ছিল। আভারি এনে দিয়েছে 1 হাঁড়ি মিষ্টি। 7 মাস চলছে তার। ইদানিং কিছুই খেতে পারে না, গন্ধ গন্ধ লাগে তার কাছে। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে খুব। আভারিকে বলে 1 হাঁড়ি এনে দিয়েছে। মাত্রই মিষ্টির হাঁড়ি নিয়ে বসেছে, দুটোর মতো খেয়েছে। ভোরকে হনহন করে আসতে দেখে মিনু আত্মহারা হয়ে ওঠে। ছেলেটার উপর দিয়ে কাল কি একটা ঝড় বয়ে গেল। ভোর চুপচাপ বিছানায় উঠে মিনুর সামনে বাবু হয়ে বসে। মিষ্টির হাড়ি দেখে গালটা আরেকটু ফুলিয়ে নিয়ে বলে, কেউ ভালোবাসে না ভোরকে, আপু না, কিভাবে বের করে দিল আমাকে? কথা বলবো না একটু? তুমিও ভালোবাসো না ভোরকে? আমি এবার কি করলাম ভোর বাবা? ভোর ফোঁস করে হাত বাড়িয়ে মিনুর বাড়ন্ত পেটে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে। মিনু মুচকি হেসে ভোরের মুখে মিষ্টি তুলে দেয়। ভোর পুরোটি মুখে পুড়ে নেয়। তার ফুলো গাল ফুলে একাকার। মিনু তার কপালে চুমু দিয়ে বলে, ভোর বাবারে আমি অনেক ভালোবাসি, তাকে কি কইরে ভুলে যাব? এই বাবুরে নিয়ে হাঁটবার পারি না, বসবার পারি না, সারাক্ষণ ঘর বন্দি থাকি। তুমিও তো একটু দেখবার আসো না এই খালারে। ভোর কুটুর কুটুর করে যায়। সময় নিয়ে মুখের মিষ্টি চিবিয়ে চিবিয়ে গলধকরণ করে। পাশে রাখা গ্লাস থেকে ঢক ঢক করে পানি খায়। মিনু তার আঁচল দিয়ে সযত্নে মুখ মুছে দেয়। ভোর পদকিত হেসে বলে, আব্বু বলেছিল তুমি অসুস্থ থাকো, তাই যেন তোমাকে বেশি করে ডিস্টার্ব না করি। তাহলে কিন্তু আমি বেশি বেশি আসবো। তোমার বাবুকে বলে দিও আমাকে দেখে হিংসে না করে। তুমি আইলে আমার ভালো লাগে ভোর বাবা। মিনুর কথায় ভোর মিষ্টি করে বলে। মিনু ভোরের গাল টিপে দেয়, সায় জানালো। ভোর মিনুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিনু মুচকি হেসে তার চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে থাকে। ভোর এটা ওটা বলে মুহূর্তেই মহল জমিয়ে নেয়। তার গল্পের মাঝে ৯৯টি অভিযোগ দায়ের করেছে বাবার নামে। বাবা কেন অল্প সময়ের জন্য মায়ের সাথে নানুবাড়ি যেতে দিল না, তাকে বোকা বানিয়ে লুকিয়ে রাখলো, আবার একেবারে মায়ের কাছে রেখে আসার কথা কেন বলবে? ভোরের কষ্ট হয় এ কথা শুনলে। সে কি মায়ের সাথে একেবারে যেতে চেয়েছে নাকি? মা অনেক দূরে চলে যাবে তাই একটু যেতে চেয়েছিল। তারপর বলে কিনা কালই বিয়ে করিয়ে বউ আনবে। ভোরের কি লজ্জা করে না? আব্বুকে বিয়ে করতে বলিও। আরও কত শত অভিযোগ তার। মিনু তার কথা শুনে হাসে। ভোর গাল ফুলিয়ে বলে, তুমি হাসছো খালা? তুমিও ভোরকে ভালোবাসো না? মিনু হাসি থামিয়ে স্বাভাবিক মুখে বলে, ভোর বাবা, তোমার মায়ের কথা আমি বলবো না, তোমার আম্মুর কথা বলি। আচ্ছা? ভোর পিট করে চায়। মিনু বলতে শুরু করে, তোমার আম্মু কিন্তু একজন ভালো মা, তোমারে কত ভালোবাসে, আদর যত্ন করে। কখনো তার মুখে সামান্য বিরক্ত প্রকাশ হয় নাই। সব সময় তোমার সাথে হাসি খুশি কথা বলে, খাইয়ে দিবে, তোমার সাথে খেলবে, তোমার পড়া পড়িয়ে দিবে। তোমার ছোটোখাটো সব ব্যাপারে তার বিশাল আগ্রহ কাজ করে না? ভোর মাথা নাড়ল। মিনু তার গাল টিপে বলে, তো তোমাকে সে ভালোবাসে, তোমার পাশে থাকে, তোমার যত্ন করবে, তোমারে বুকে আগলাইয়া রাখবে। তোমার মায়ের অল্প একটু সময়ের আদরের জন্যই তোমার আম্মুরে ভুইলা যাইবে? কালকে তোমারে ওই পচা কুকুরের হাত থেকে বাঁচাইলো, সেও কত ব্যথা পাইলো। আর তুমি কি করলা? রূপ বাবা তোমার আম্মুরে মা ডাকলে তোমার খারাপ লাগে যাও। তো তোমার আম্মু কি তখন খারাপ লাগে নাই? হয়তো তোমারে বুঝাইয়া দেয় নাই, কিন্তু খারাপ তো তারও লাগছে ভোর বাবা। ভোর মুখে আধার নামে। অরুণ সরকারের মতো গম্ভীর গম্ভীর ভাব বিরাজ করে মুখশ্রী জুড়ে। সে কতক্ষণ চুপ করে ওভাবেই শুয়ে থাকে। তারপর আস্তে করে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মিনু ডাকে, ভোর বাবা, রাগ করছো আমার কথায়? এই বাবা শোনো। ভোর শোনে না। থমথমে মুখে হাঁটতে থাকে এলোমেলো। ড্রয়িং রুমের দিকে গেলে আনিকা ডাকে, আই ভোর, আই লুডো খেলি। আর না।
ভোর তার কাছেও যায় না। ফ্লোরে খেলনা নিয়ে বসে থাকা রূপের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রূপ উ উ শব্দ করে ভোরকে তার খেলনা দেখায় একটা একটা করে। ভোর হঠাৎ করে তার পিঠে একটা চড় লাগিয়ে চলে যায়। রূপ তার যাওয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে ঠোঁট উল্টায়। কেঁদে দেবে তখনই আসমানি বেগম এসে কোলে নেয়। রূপের আর কাদা হয় না। ভোর বাড়ির ভেতর এলোমেলো হাঁটতে হাঁটতে দেখতে পায় পাতাকে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে। তার সঙ্গে সুফিয়া। ভোর দ্রুত পা চালিয়ে সেখানে যায়, পাতার আঁচল টেনে ধরে। পাতার নিচের দিকে তাকিয়ে ভোরকে দেখে মিষ্টি করে হাসি দিয়ে বলে, কি হয়েছে ভোর সোনার? ভোর মাথা নাড়ে, কিছু হয়নি। পাতা আবার জিজ্ঞেস করে। ভোর আবার মাথা নাড়ল, মুখে কিছু বলে না। পাতা তার গাল টেনে সব খাবার সাজিয়ে রাখে। ভোর পাতার আঁচল মুঠোয় পড়ে পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। অরুণও তার বন্ধুরা নিচে নেমে আসে। জীবন ফয়সাল বিড়বিড় করে অরুণের গোষ্ঠীর তুষ্টি বের করে। শালা 1 নম্বরের বজ্জাত। তার লাইফে মায়ের হাতেও এত মার খায়নি যতটা অরুণের হাতে খেয়েছে। শুভর মুখটা দেখার মতো। বেচারা ভদ্রলোকটা বাদ যায়নি। সবার মধ্যে শুধু রাসেলের মুখে চাপা হাসি। তারা সবাই এসে ডাইনিং টেবিল দখল করে। আরিয়ানও মেয়েকে নিয়ে বসে পড়ল। অরুণ আসমা বেগম ও আসমানি বেগমকে ডাকে বসার জন্য। তারা মানা করে বলে, তোমরা খেয়ে নাও, আমরা পরে বসবো। আদুরি এসে ভাইয়ের পাশে বসে। ভোর এখনও পাতার আঁচলের আড়ালে লুকিয়ে আছে। আদুরি ডাকে সাড়া দেয় না। পাতা জিজ্ঞেস করে, খাবে না? যাও তোমার বাবার সাথে বসো। ভোর মাথা নাড়িয়ে মানা করে। পাতা ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলে, আমার সাথে খাবে? ভোর মাথা নাড়ল, খাবে। শুভ উঠে এসে ভোরকে কোলে নিতে চায়। ভোর হাত পা ছুটতে থাকে, যাবে না। অগত্যা শুভ ছেড়ে দিয়ে বলে, আজ সাইলেন্ট মুডে আমাদের ভোর, শরীর খারাপ লাগছে নাকি? ভোর আবার পাতার আঁচল ধরে লুকায়, কারো প্রশ্নের জবাব দেয় না। অরুণ ছেলের হাত ধরলে ভোর ঝটকায় সরিয়ে দিল। অরুণ কিছু বলবে এর আগে পাতা বলে,